বিয়ের আসরে বর কনেকে রেখে তার ওই চাচাতো বোনকে বিয়ে করে নিল। খবরটা মুহূর্তেই এলাকায় ছড়িয়ে গেল। আলোর কানে তখনও ঢোলের শব্দ বাজছিল। মাথার ভেতর যেন কেউ হাতুড়ি পিটাচ্ছিল। লাল বেনারসি, মাথায় সাদা ঘোমটা, হাতে মেহেদির গাঢ় নকশা, সব মিলিয়ে সে যেন এক জীবন্ত স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নটা যে ঠিক এই মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তা আলো কল্পনাও করতে পারেনি। আজ তার বিয়ে। আজ সে আলোর থেকে ধ্রুবর স্ত্রী হবে। এই বিশ্বাসটাই তাকে ভেতর থেকে শক্ত করে ধরে রেখেছিল। বাড়ির উঠোনে বড় প্যান্ডেল টাঙ্গানো হয়েছে। চারপাশে সাদা আর সবুজ কাপড়ের সাজ। মাইক থেকে কোরআন তেলাওয়াত ভেসে আসছে। নারীদের হাসি, কোলাহল, বাচ্চাদের দৌড়ঝাঁপ, সব মিলিয়ে একটা উৎসবমুখর পরিবেশ। আলোর বাবা আজমল হোসেন বারবার ঘাম মুছছেন, মানুষের ভিড় সামলাচ্ছেন। চোখে মুখে ক্লান্তি থাকলেও আজ তার মুখে একটা আলাদা শান্তি। বহু কষ্টে বড় করা মেয়েটাকে আজ সে তুলে দেবে আরেকজনের হাতে। আলো, ভয় পাচ্ছিস? খালার প্রশ্নে আলো হালকা হেসে মাথা নাড়ে। না খালা, শুধু একটু নার্ভাস লাগছে। কেউ জানে না আলোর বুকের ভেতর কত ঝড় বইছে। মা ছাড়া বড় হওয়া মেয়েটার কাছে এই বিয়েটাই ছিল নতুন জীবনের শুরু। তার মা যাকে সে ছোটবেলায় হারিয়েছে বলে জানতো আজ তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে ফিরে আসবে। সে জানতো না। দূর থেকে বরযাত্রীর গাড়ির শব্দ শোনা গেল। বর এসেছে, বর এসেছে। চারদিকে হইচই পড়ে গেল। আতশবাজি ফুটল। ধ্রুব নামলো গাড়ি থেকে। সাদা পাঞ্জাবি, মাথায় টুপি। তার সঙ্গে বাবা মা, আত্মীয় স্বজন। মুখে হাসি থাকলেও ধ্রুব চোখে একটা অদ্ভুত কঠোরতা। আজমল হোসেন এগিয়ে গেলেন। আসসালামু আলাইকুম, স্বাগতম। ধ্রুবর বাবা হালকা মাথা নাড়লেন। ওয়ালাইকুম সালাম। সব ঠিকঠাকই চলছিল। কাবিননামা প্রস্তুত। কাজী সাহেব বসেছেন। আলো ভেতর ঘরে বসে আছে। চারপাশে আত্মীয় স্বজনরা গিজগিজ করছে। হঠাৎ করেই পরিস্থিতি বদলে গেল। ধ্রুবর ফুপু কারো কাছ থেকে কিছু শুনতে পেয়ে চুপচাপ ধ্রুবর মায়ের কাছে গেলেন। ফিসফিস করে কিছু বললেন। মুহূর্তেই ধ্রুবর মায়ের মুখ রং পাল্টে গেল। এটা কি বলছো? হ্যাঁ বাবি, একদম সত্যি, পুরো এলাকায় কথা উঠেছে। ধ্রুবর বাবা উঠে দাঁড়ালেন। আজমল সাহেব, একটা কথা আছে। আজমল হোসেন কিছু বুঝে ওঠার আগেই সবাই লক্ষ্য করল বরপক্ষের পরিবেশ বদলে গেছে। হাসি নেই, কোলাহল নেই, শুধু ফিসফাস। কি হয়েছে? একজন আত্মীয় প্রশ্ন করতেই ধ্রুবর মা তীক্ষ্ণ স্বরে বললেন, হয়েছে অনেক কিছু। আজ যে মেয়েকে আমরা ঘরে তুলতে যাচ্ছি তার মা নাকি কখনো মারাই যায়নি, এখনো দিব্যি বেঁচে আছে। আজমল হোসেন চমকে উঠলেন। আপনি কি বলছেন? বলছি, ওই মহিলা অন্য লোকের সঙ্গে পালিয়ে গেছে। এতদিন মরে গেছে বলে নাটক করেছিলেন আমাদের সাথে। চারদিকে শোরগোল পড়ে গেল। এটা মিথ্যা। আজমল হোসেন প্রায় কাঁদতে কাঁদতেই বললেন, আমার স্ত্রী বহু বছর আগে আমাদের ছেড়ে গেছে, ঠিক, কিন্তু ওই তো, ধ্রুবর চাচা চেঁচিয়ে উঠলেন। স্বামী সন্তান রেখে অন্য লোকের সঙ্গে পালানো নারী, তার মেয়ে ভালো হবে কেন? কথাগুলো যেন ছুরির মতো আলোর বুকে বিঁধল। ভেতর ঘর থেকে সব শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। গাছ যেমন ফলও তেমনই হয়। রক্তে দোষ থাকলে ঢেকে রাখা যায় নাকি? এই মেয়েকে ঘরে তুললে কাল আমাদের ছেলের জীবন নষ্ট হবে। আলোর হাত পা ঠান্ডা হয়ে এলো, চোখ ঝাপসা হয়ে গেল। আমার মেয়ে নির্দোষ। আজমল হোসেন চিৎকার করে বললেন। একজন মায়ের দোষের দায় মেয়ে কেন নেবে? ধ্রুব এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। হঠাৎ সে বলল, আব্বা, এই বিয়ে আমি করব না। এই একটি বাক্যই সব শেষ হয়ে গেল। ধ্রুব, আজমল হোসেন অবিশ্বাসে তাকালেন। তুমি? আমি এমন পরিবারের মেয়েকে বিয়ে করতে পারি না যার মা চরিত্রহীন। ভেতরের ঘরে আলো চিৎকার করে উঠল। না। কিন্তু তার কণ্ঠ কেউ শুনল না। ধ্রুবর মা কঠোর কণ্ঠে বললেন, এই বিয়ে ভেঙে দেওয়া হলো। আমরা এমন মেয়েকে আমাদের বাড়ির বউ করব না। চারদিকে ফিসফাস, কানাঘুষা। কেউ কেউ তাচ্ছিলর হাসি হাসছে। দেখেছো, মা যেমন ছিল মেয়েও তেমন। ভালো হয়েছে বিয়ে ভেঙেছে। আজমল হোসেন আলোর ঘরে ঢুকলেন, চোখে জল। আলো মা, শক্ত থাক। আলো কাঁদতে কাঁদতে বলল, আব্বা, আমি কি দোষ করেছি? আজমল হোসেন মেয়েকে বুকে টেনে নিলেন। কিছু না মা, দুনিয়া বড় নিষ্ঠুর।
বাইরে তখন আরও এক ভয়ঙ্কর দৃশ্য। ধ্রুবর বাবা বললেন, আমাদের সম্মান রক্ষা করতে হবে, আজই বিয়ে হবে। কার সঙ্গে? কেউ প্রশ্ন করতেই ধ্রুব এগিয়ে গেল। সে দাঁড়ালো তিথির সামনে। তিথি আলোর চাচাতো বোন। এতক্ষণ চুপচাপ সব দেখছিল, চোখে অদ্ভুত এক বিজয়ের ঝিলিক। তিথিকে আমি বিয়ে করব। এই কথাটা শোনার পর পুরো এলাকা যেন স্তব্ধ হয়ে গেল। একই আসরে, একই দিনে? কাজী সাহেব হতবাক। এটা কি ঠিক হচ্ছে? ধ্রুবর মা বললেন, হ্যাঁ, এই বিয়েই হবে। আলোর পৃথিবী ভেঙে পড়ল। একই সাজ, একই প্যান্ডেল, একই কাজী, কিন্তু কোণে সে নয়। বিয়ে পড়ানো হলো। তিথির কণ্ঠে সম্মতি উচ্চারিত হলো। আর আলো, সে বসে রইল ঘরের এক কোণে, নিথর পাথরের মতো। আজ তার বিয়ের দিন ছিল। আজ তার জীবন শেষ হয়ে গেল। কেউ জানত না এই অপমান, এই ভাঙ্গন একদিন তাকে এমন এক মানুষের সামনে দাঁড় করাবে। বিয়ের প্যান্ডেলে তখন বিয়ের উৎসব শেষ হয়েছে। ধ্রুব আর তিথির 4 হাত এক হলো। আর সেই আগুনের তাপে পুড়ে শেষ হয়ে গেল আলোর ধ্রুবকে ঘিরে দেখা স্বপ্নগুলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আলো এখন আর চিৎকার করে কাঁদছে না, বরং সে অদ্ভুত শান্ত। তার গায়ের লাল বেনারসিটা এখন আর স্বপ্নের প্রতীক নয়, বরং রক্তের মতো লাল এক অপমানের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আলোর চোখের কোণে জমে থাকা পানিটুকু শুকিয়ে গেছে। তার মনের ভেতরে এখন কান্নার বদলে অদ্ভুত এক কাঠিন্য দানা বাঁধছে। সে নিজেকে নিয়ে একটুও চিন্তিত না। সে অস্থির হয়ে দেখছিল তার বাবার বিধ্বস্ত মুখটা, যেটা তাকে দুর্বল করতে যথেষ্ট। তার বাবা আজমল হোসেন এমন একজন মানুষ যে তাকে 7 বছর বয়স থেকে একাই মানুষ করেছে। এমনকি সে আলোর কথা ভেবে কখনো দ্বিতীয় বিয়ের চিন্তাও করেনি। আলোকে কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। তাদের জীবনে এত ঝামেলা, এত কষ্ট গিয়েছিল, কিন্তু তার বাবাকে আজকের মতো কখনো ভেঙে পড়তে দেখেনি আলো। আজমল হোসেন বারান্দার খুঁটি ধরে দাঁড়িয়ে আছেন, যেন কোনো মুহূর্তেই লুটিয়ে পড়বেন। তার সারা জীবনের আভিজাত্য আর সম্মান আজ ধুলোয় মিশেছে। আলো নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। খালার কান্না থামিয়ে দিয়ে বলল, কাঁদছেন কেন খালা? যারা একটা মিথ্যে অপবাদকে ঢাল বানিয়ে অন্য কাউকে বেছে নিতে পারে, তারা তো আবর্জনার মতো। আবর্জনা ঘর থেকে বিদায় হলে কি কেউ কাঁদে? আলোর গলার স্বরে এমন এক শীতল কাঠিন্য ছিল যে আশেপাশে থাকা মহিলারা চুপ হয়ে গেল। এদিকে ড্রয়িং রুমে তিথির মা অর্থাৎ আলোর চাচি জোহরা বেগম বেশ লোক দেখানো হাই হুতাশ করছেন। মুখে কাপড়ের আঁচল দিয়ে বললেন, আহারে, আমার অভাগী ভাতিজিটা, মায়ের পাপে আজ মেয়েটার কপাল পড়ল। এখন এই কুলাঙ্গার মেয়েকে বিয়ে করবে কে? আমাদের তিথির ভাগ্যটা ভালো যে ধ্রুবর মতো রাজপুত্র তাকে বিয়ে করলো। তিথি তখন নতুন কনের সাজে আয়নায় নিজেকে দেখছে। তার ঠোঁটের কোণে বাঁকা হাসি। সে বরাবরই আলোকে হিংসে করত। আলোর রূপ, আলোর মেধা সবকিছু তাকে জ্বালিয়ে মারত। আজ আলোককে পথের ভিখারি বানিয়ে সে তার জীবনের সবটুকু কেড়ে নিয়েছে। বাইরে মানুষের ভিড়ে গুঞ্জন শুরু হয়েছে। শুনছেন, মেয়ের মাও নাকি পরপুরুষের সাথে পালিয়েছিল। ওই রক্ত তো এই মেয়ের শরীরেও আছে। এই মেয়ের কপাল একদম পুড়ল, আর কোনোদিন বিয়ে হবে না এর। কে বিয়ে করবে এই অপয়া মেয়েকে? আজমল হোসেন এই কথাগুলো আর সহ্য করতে পারছিলেন না। তিনি হন্তদন্ত হয়ে প্যান্ডেলের মাঝখানে এসে দাঁড়ালেন। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু তাতে জিদ ছিল প্রবল। তিনি চিৎকার করে বললেন, আমার মেয়ে পবিত্র, তার কোনো দোষ নেই। আজ এই আসরেই আমি আমার মেয়েকে বিয়ে দেব। কেউ কি আছেন যে আমার নিরাপরাধ মেয়েটার হাত ধরবেন? পুরো প্যান্ডেল স্তব্ধ হয়ে গেল। কেউ এগিয়ে এলো না। ধ্রুবর বাবা একটা তাচ্ছিলর হাসি দিলেন। তিথির বাবা বললেন, ভাইজান, আবেগে ভুল করবেন না। কলঙ্কিত পরিবারের মেয়েকে কে নেবে? ঠিক সেই মুহূর্তেই বিয়েবাড়ির সীমানা থেকে খানিকটা দূরে অন্ধকারে ঘেরা একটা আমবাগানে এক পৈশাসিক দৃশ্য মঞ্চিত হচ্ছিল। নিঝুম অন্ধকারে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, হেডলাইট নেভানো। গাড়ির সামনে কালো জিন্স আর কালো শার্ট পরা একজন দীর্ঘদেহী সুদর্শন যুবক দাঁড়িয়ে রয়েছে। তার হাতে দামি সিগারেট, ধোয়ার কুণ্ডলি বাতাসে ভাসছে। তার চোখের দৃষ্টিতে কোনো মায়া নেই, বরং এক তীব্র শীতলতা। তার সামনে 2 জন লোক হাঁটু গেড়ে বসে কাঁপছে। তাদের থেকে একটু দূরে পড়ে আছে একটা নিথর দেহ। সুদর্শন যুবকটি নিচু গলায় বলল, আমি তোদের বলেছিলাম তোমার না রেখে কাজটা করতে। তোরা ভুল করছিস কেন? এদের শাস্তি তোদের পেতেই হবে। লোক 2 জন তুতলিয়ে বলল, স্যার, ও পালিয়ে যাচ্ছিল, তাই এই ভুল আর দ্বিতীয়বার হবে না।
আমাদের এইবারের মতো ক্ষমা করে দিন। ক্ষমা? ক্ষমা শব্দটা আমার ডিকশনারিতে একেবারের জন্যই প্রযোজ্য না। যা, তোদের একবারের জন্য ক্ষমা করে দিলাম। এইবারই প্রথম এবং শেষ। লোক দুইটি এতক্ষণে আটকে রাখা শ্বাস ছাড়ল। সুদর্শন যুবকটি তার সিগারেটের ছাই ঝেড়ে শান্ত গলায় বলল, একে একদম নিঃশেষ করে দিবি, যেন ওর চেহারা দেখলে এর বাপ মাও যাতে চিনতে না পারে। আর শোন, এরপর কোনো ভুল হলে তোদের লাশটা এভাবে পড়ে থাকবে। মাইন্ডেড। ছেলে দুইজন একসাথে বলল। আর ভুল হবে না স্যার। ঠিক তখনই পাশের জঙ্গল থেকে কিছু গ্রামবাসী টর্চ নিয়ে এদিকে এগিয়ে আসছিল। তারা হয়তো কোনো শব্দ শুনে বা কোনো সন্দেহ করে এদিকে আসছিল। সুদর্শন যুবকটি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ। সে বুঝল এই মুহূর্তে গাড়ি নিয়ে পালালে বা চলে গেলে সন্দেহ আরও বাড়বে। লোকজন তাদের পাশ কাটিয়ে চলে গেল। সে ওই দুইজন ছেলেকে ইশারা করল অন্যদিকে সরে যেতে, আর সে নিজে অত্যন্ত ধীরস্থিরভাবে পাশের আলোকিত বিয়েবাড়ির প্যান্ডেলের দিকে এগিয়ে গেল। নিজেকে সাধারণ একজন অতিথি হিসেবে প্রমাণ করার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর নেই। প্যান্ডেলে তখন আজমল হোসেনের আর্তনাদ চরমে। মানুষজন হাসাহাসি করছে। যুবকটি প্যান্ডেলের এক কোণে এসে দাঁড়ালো। তার উপস্থিতি যেন চারপাশের বাতাসকে ভারী করে তুলছে। লম্বা সুঠাম দেহ, অত্যন্ত সুদর্শন মুখমণ্ডল, আর চোখে এক ধরনের প্রখর বুদ্ধিমত্তা। সে ভিড় ঠেলে সামনে এগোতেই তার নজর পড়ল ভেতরের ঘরের দরজার কাছে দাঁড়িয়ে থাকা এক নববধূর সাজে সজ্জিত এক মেয়ের দিকে। আলোর মাথায় ঘোমটা নেই, চুলগুলো এলোমেলো, কিন্তু তার চোখে কোনো দুঃখের ছাপ বিন্দু মাত্র নেই। বরং সে এক দৃষ্টিতে ধ্রুব আর তিথির দিকে তাকিয়ে আছে, যেন সে বিচারক আর ওরা অপরাধী। যুবকটি জীবনে অনেক সুন্দরী নারী দেখেছে, কিন্তু এমন তেজদীপ্ত চোখ সে আগে কখনো দেখেনি। প্রথম দেখাতেই এই জেদি মেয়েটি তার মস্তিষ্কে এক ধরনের আলোড়ন তুলল। যুবকটি ভিড় ঠেলে একদম মাঝখানে এসে দাঁড়ালো। তার দামি ঘড়ি আর ব্যক্তিত্ব বলে দিচ্ছিল সে সাধারণ কেউ নয়। আজমল হোসেন সামনে গিয়ে যুবকটি শান্ত গলায় বললেন, আঙ্কেল, আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বজ্রপাতের মতো শব্দটা আছড়ে পড়ল প্যান্ডেলে। ধ্রুবর বাবা হো হো করে হেসে উঠলেন। কে হে তুমি? কোত্থেকে এলে? বিয়ে কি ছেলে খেলা নাকি? যুবকটি তার পকেট থেকে ওয়ালেট বের করে একটা কার্ড বাড়িয়ে দিল আজমল হোসেনের দিকে। অত্যন্ত গম্ভীর গলায় বলল, আমি নিশির জাওয়াদ, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী নীরব জাওয়াদের বড় ছেলে। মুহূর্তেই পুরো প্যান্ডেলে পিন পতন নীরবতা নেমে এলো। পররাষ্ট্রমন্ত্রীর ছেলে জাওয়াদ পরিবারের প্রভাব আর প্রতিপত্তি সম্পর্কে কারোর অজানা নেই। তারা দেশের অন্যতম ক্ষমতাশালী পরিবার। ধ্রুব আর তিথির পরিবারের সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিথির মা জোহরা বেগমের হাত থেকে শরবতের গ্লাসটা পড়ে ভেঙে গেল। নিশির আবার বলল, আমি এখানে এক বন্ধুর দাওয়াতে এসেছিলাম, কিন্তু আপনার আর্তনাদের মেয়েটির ওপর হওয়া অন্যায় আমাকে ভাবিয়ে তুলেছে। আমি কথা দিচ্ছি, আপনার মেয়ের অসম্মান হতে দেব না। আজমল হোসেন অবিশ্বাসে তাকিয়ে আছেন। আপনি আপনি মন্ত্রীর ছেলে হয়ে আমার মা মরা মেয়েকে, যার নামে এত কলঙ্ক। নিশির আলোর দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। সিংহের বউ কখনো কলঙ্কিত থাকে না, যতই তার গায়ে কালি লিপটে থাকুক, সে সিংহই হয়। আঙ্কেল, আপনার মেয়ে আজ অপমানিত নয়, বরং সে এমন পরিবার থেকে মুক্ত হয়েছে। আমি কি কাজী সাহেবকে ডাকবো? ভেতরের ঘরে আলো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সে জানত না তার ভাগ্যে এমন কিছু লেখা ছিল। ধ্রুবর মুখটা এখন দেখার মতো। তার ঈর্ষায় বুক ফেটে যাচ্ছে। সে যাকে কলঙ্ক বলে ত্যাগ করল, তাকেই দেশের সবচেয়ে পাওয়ারফুল পরিবারের ছেলে সম্মানের সাথে গ্রহণ করছে। তিথি ফুঁপিয়ে কেঁদে উঠল। তার মনে হলো তার সব আনন্দ এক নিমিষেই মাটি হয়ে গেল। আলোর বিয়ে এখন আর কেবল বিয়ে নয়, এটি হতে যাচ্ছে এক রাজকীয় প্রতিশোধ। নিশির জাওয়াদ যখন প্যান্ডেলে বসলেন, তখন সবাই তাকে ঘিরে ধরল, কিন্তু নিশিরের চোখ তখন ঘরের কোণে দাঁড়িয়ে থাকা আলোর দিকে। বিয়ের আসরে পিনপতন নীরবতা। কাজী সাহেব থরথর করে কাঁপছেন। তার সামনে বসে আছে এমন এক যুবক যার নামের ভারেই এলাকার বড় বড় লোকের মাথা নুয়ে পড়ে। নিশির জাওয়াদ পররাষ্ট্রমন্ত্রী বড় ছেলে, যার ক্ষমতার দাপট যেমন, তার মেজাজ আর নিষ্ঠুরতা নিয়েও তেমনি অন্ধকার সব গল্প শোনা যায়। নিশিরের কালো শার্টের হাতায় খুব ছোট একটা রক্তের ছিটে লেগেছিল। কেউ তা খেয়াল করেনি, কিন্তু নিশিরের সেটা নজর এড়ায়নি। সে খুব সাবলীলভাবে তার দামি ঘড়ির চেইনটা সরিয়ে রক্তের দাগটা ঢেকে ফেলল। কয়েক মিনিট আগেই
যে মানুষটাকে সে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়ে এসেছে তার জন্য তার মনে এক বিন্দুমাত্র অনুশোচনাও নেই। তার কাছে জীবন আর মৃত্যু কেবল একটা দাবার চাল। কাজী সাহেব, খাতাটা এগিয়ে দিন, আমার সময় খুব কম। নিশিরের কণ্ঠস্বর গম্ভীর। সেই কণ্ঠে কোনো অনুরোধ ছিল না, ছিল স্পষ্ট আদেশ। আজমল হোসেন ঘরের মধ্যে সাইন করলেন। তার মনে হচ্ছিল তিনি কোনো স্বপ্ন দেখছেন। যে মেয়েটির জীবন একটু আগে অন্ধকারে ডুবে গিয়েছিল তার হাতে এখন রাজকীয় এক ভবিষ্যতের চাবি। কিন্তু তিনি জানতেও পারলেন না এই চাবি আসলে একটা সোনার খাঁচার নাকি বন্দি জেলখানার। বিয়ে সম্পূর্ণ হলো। নিশির জাওয়াদ আর একবারের জন্য আলোর দিকে তাকালো না। সে উঠে দাঁড়িয়ে ধ্রুবর বাবার সামনে গিয়ে থামল। ধ্রুবর বাবা তখন ভয়ে কুঁকড়ে আছেন। নিশির নিচু গলায় বলল, আপনি বলেছিলেন না রক্তে দোষ থাকলে তা ঢাকা যায় না? আপনি ঠিকই বলেছিলেন। নিশির জাওয়াদের রক্তে কি আছে সেটা আজ থেকে আপনার পুরো গোষ্ঠী হারে হারে টের পাবে। আমার স্ত্রীর দিকে যদি আর কোনোদিন একটা কটু কথা ছুড়ে দেওয়া হয় তবে এই প্যান্ডেলটা কবরস্থানের সমান হতে বেশিক্ষণ লাগবে না। ধ্রুবর পরিবার তখন অপমানে আর ভয়ে নীল হয়ে গেছে। তিথি কোণের সাজে বসে ফুপিয়ে কাঁদছে। তার মনে হচ্ছিল সে ধ্রুবকে জিতেও আজ হেরে গেছে। কারণ আলোর পাশে এখন যে পাহাড়ের মতো মানুষটি দাঁড়িয়ে আছে তার সামনে ধ্রুবর কোনো অস্তিত্বই নেই। দেখতে দেখতে বিদায়ের সময় এসে গেছে। আলোর খুব ইচ্ছে ছিল তার বাবার গলা জড়িয়ে কাঁদার, কিন্তু নিশিরের উপস্থিতি তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। নিশির আলোর হাতটা ধরল। তার হাতের স্পর্শ বরফের মতো ঠান্ডা, কিন্তু অবিশ্বাস্য রকম শক্ত। সে আলোকে প্যান্ডেল থেকে বের করে নিয়ে এলো। বাইরে সেই গাড়িটা দাঁড়িয়ে আছে। নিশিরের লোকগুলো ততক্ষণে অন্ধকার বাগান থেকে সব চিহ্ন মুছে ফেলে গাড়ির কাছে ফিরে এসেছে। তাদের চোখে মুখে একটা চাপা আতঙ্ক। নিশির যে হুট করে বিয়ে করে ফেলবে সেটা তারা কল্পনাও করেনি। গাড়িতে ওঠার সময় নিশির আলোর কানের কাছে মুখ নিয়ে এলো। তার সিগারেটের কড়া গন্ধ আর গলার শীতল স্বর আলোর মেরুদণ্ড দিয়ে এক হিমস্রোত বইয়ে দিল। একদম চুপচাপ বসে থাকবে, একটা শব্দও করবে না। মনে রেখো, আমি তোমাকে উদ্ধার করিনি, আমি তোমাকে এক প্রকার কিনে নিয়েছি। আজ থেকে তোমার জীবন আমার ইশারায় চলবে। আলো চমকে উঠল। এই কি সেই মানুষ যে একটু আগে তার বাবার সামনে ফ্রেশতার মতো কথা বলছিল? আলোর ভেতরে যে তেজ ছিল সেটা যেন এই লোকটার শীতলতার সামনে এসে নিভে গেছে। সে বুঝতে পারল এক আগুন থেকে পালাতে গিয়ে সে পড়েছে আরও গভীর, আরও হিংস্র এক সিংহের থাবায়। জিপ চলতে শুরু করলো। গভীর রাত। রাস্তার দুই পাশে অন্ধকার বন। নিশির গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বুজে আছে, কিন্তু তার ডান হাতটা পকেটে রাখা। সেই রিভলভারটার ওপরে স্থির। হঠাৎ গাড়ির একটা ঝটকা খেয়ে থামলো। সামনে সিটে বসা ড্রাইভার বলল, স্যার, পুলিশের একটা টহল গাড়ি সামনে। ওরা হয়তো আমবাগানের ঘটনাটা টের পেয়েছে। নিশির চোখ না খুলেই বলল, গাড়ি থামালে কেন? পুলিশকে বলে দে ভেতরে তার বাপ নিষেধ যাওয়া তার বউকে নিয়ে যাচ্ছে। দেখার সাহস থাকলে যেন দরজা খোলে। পুলিশের গাড়িটা কালো রঙের মার্সিডিজ গাড়ির কাছে এসেও নিশিরের নাম শুনে আর থামল না। সেলুট দিয়ে রাস্তা ছেড়ে দিল। আলো এই দৃশ্য দেখে ভেতরে ভেতরে কুঁকড়ে গেল। এই লোকটা আইনের চেয়েও বড়। সে আসলে কে? নিশির হঠাৎ আলোর দিকে তাকালো। তার প্রখর চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছে। ভয় পাচ্ছ? আলো এবার মুখ খুলল। তার কণ্ঠস্বর কাঁপলেও সে সরাসরি নিশিরের চোখের দিকে তাকালো। আপনি কে? কেন আমায় বিয়ে করলেন? নিশির একটা শব্দহীন হাসি হাসল। সে সামনের দিকে ঝুঁকে আলোর চিবুকটা ধরল। আমি কে সেটা জানার জন্য তোমার আয়ু খুব কম, আলো। আর কেন বিয়ে করেছে সে কৈফিয়ত আমি তোমাকে কেন কাউকে বলতে বাধ্য নই। এই নিশির জাওয়াত কাউকে কৈফিয়ত দেয় না, বরং তার কাছে সবই কৈফিয়ত দেয়। দ্বিতীয়বার কৈফিয়ত চাইলে ব্যাপারটা তোমার জন্য মোটেও ভালো হবে না। সে আনমনে ফিস করে বলল, তাছাড়া খুনিদেরও তো সংসার থাকে, তাই না? আলোর নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। খুনি? তুমি ভুল শুনেছ। নিশির আবার আগের মতো শান্ত হয়ে বসে বলল, শোনো আলো, আমার বাড়িতে গিয়ে সবার সামনে লক্ষ্মী বসে থাকবে। আমার বাবা গণ্যমান্য পররাষ্ট্রমন্ত্রী, তাই সম্মানে যেন একচুলো আঘাত না লাগে। যদি তুমি বা তোমার বাবা কোনো চালাকি করার চেষ্টা করো তবে মনে রাখবে মানুষ গুম করা আমার 2 সেকেন্ডের ব্যাপার। গাড়িটা এক বিশাল প্রাসাদের মতো গেটের সামনে এসে থামল। এটি জাওয়াদ নিবাস। আলোর কাছে মনে হলো এটি কোনো বাড়ি নয়, বরং এক বিশাল মায়াজালে ঘেরা প্রাসাদ, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই।
কিন্তু আলোর ভেতরে থাকা সেই তেজটা আবারও জেগে উঠল। সে মনে মনে বলল, তুমি আমাকে তোমার ঢাল বানাতে চেয়েছো নিশির জাওয়াত, কিন্তু আমি তোমাকে এমন এক আলো দেখাবো যা তোমার অন্ধকার জগৎকে জ্বালিয়ে ছাই করে দেবে। জাওয়াদ নিবাসের বিশাল গেটটা যখন গাড়ির শব্দ শুনে খুলে গেল, আলোর মনে হলো সে কোনো রাজপ্রাসাদে নয়, বরং একটা ড্রাগনের গুহায় প্রবেশ করছে। নিশির জাওয়াদ পুরোটা পথ আর একটা শব্দও করেনি, শুধু তার আঙ্গুলের ফাঁকে থাকা দামি লাইটারটা অনবরত জ্বালানো আর নেভানোর শব্দটা গাড়ির স্তব্ধতা ভেঙে দিচ্ছিল। গাড়ি থেকে নামার আগে নিশির আলোর দিকে একবারের জন্যও তাকালো না, শুধু ড্রাইভারকে ঠান্ডা গলায় বলল, বাগানের ওই 2 কুকুরকে বলে দিস কাজটা শেষ করে যেন কাল সকালে আমার সাথে দেখা করে, আর ওটা যেন এমনভাবে ভ্যানিশ করা হয় যেন শকুনও খুঁজে না পায়। ড্রাইভার কাঁপতে কাঁপতে মাথা নাড়ল। নিশির গাড়ি থেকে নেমে হনহন করে ভেতরে ঢুকে গেল। আলোকে নিয়ে যাওয়ার কোনো তাগিদ তার মধ্যে নেই। সে জানে এই মেয়েটি এখন তার সম্পত্তির মতো, যেদিকে ইশারা করবে সেদিকেই যেতে হবে। বাড়ির ভেতরে ঢুকতেই দেখা গেল এক এলাহি কাণ্ড। মাঝরাতে খবর পৌঁছে গেছে যে মন্ত্রী ছেলে বিয়ে করে ফিরছে। লিভিং রুমে সোফায় বসে আছেন পররাষ্ট্রমন্ত্রী নীরব জাওয়াদ। তার মুখ থমথমে। নিশির ভেতরে ঢুকতেই নীরব জাওয়াদ গর্জে উঠলেন, নিশির, এসবের মানে কি? তুই রাস্তার এক মেয়েকে হুট করে বিয়ে করে নিয়ে এলি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? নিশির থামল না। সে সোজা এগিয়ে গিয়ে একটা আলিশান সোফায় গা এলিয়ে দিয়ে বসল। তারপর পকেট থেকে একটা দামি সিগারেট বের করে আয়েশ করে ধরালো। নিজের বাবার সামনেও তার বিন্দুমাত্র সংকোচ নেই। সে ধোয়া ছেড়ে শান্ত গলায় বলল, বিয়েটা দরকার ছিল। আমবাগানের ওই ঝামেলাটা মেটানোর জন্য এর চেয়ে ভালো শিল্ড আর পেতাম না। আর মেয়েটার কথা বলছো? ও তো জাস্ট একটা শো পিস, আমার বেডরুমে থাকবে ব্যাস। নীরব জাওয়াদ রাগে কাঁপছেন। খুন খারাপি করছিস কর, কিন্তু এই মেয়েকে আমি এ বাড়ির বউ হিসাবে মেনে নেব না। নিশির এবার সোফা থেকে উঠে দাঁড়ালো। তার উচ্চতা আর চওড়া কাঁধের সামনে তার বাবাকেও ছোট মনে হচ্ছিল। সে তার বাবার চোখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এই বাড়িতে কি হবে আর কি হবে না সেটা আমি ঠিক করব। মিস্টার জাওয়াদ, আপনি শুধু আপনার রাজনীতি সামলান। যদি বেশি চেঁচামেচি করেন তবে আপনার পরের নির্বাচনের ফান্ডটা আমি বন্ধ করে দেব। মনে আছে তো আপনার গদিটা কার টাকা টিকে আছে? নীরব জাওয়াদের মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। নিজের ছেলের চোখের সেই তীক্ষ্ণ তেজ আর ঔদ্ধত্য দেখে তিনি চুপ করে গেলেন। নিশিরের মেজাজ একবার বিগড়ালে সে নিজের বাবাকেও রেহাই দেয় না। আলো দরজার কাছে দাঁড়িয়ে এই কথোপকথন শুনছিল। তার সারা শরীর কাঁপছে। এই মানুষটা নিজের জন্মদাতার সাথে এভাবে কথা বলছে। সে আসলে কতটা ভয়ঙ্কর। নিশির হুট করে পেছনে ফিরল, আলোর দিকে ইশারা করে বলল, ভেতরে আয়। ওখানে মূর্তির মতো দাঁড়িয়ে থাকার জন্য তোকে নিয়ে আসেনি। আলো ভেতরে ঢুকতেই নিশিরের মা রওশনারা বেগম এগিয়ে এলেন। তিনি বেশ আধুনিক এবং কিছুটা অহংকারী স্বভাবের। তিনি আলোকে অপর নিজ দেখে অবজ্ঞার স্বরে বললেন, এই সেই কলঙ্কিনী মায়ের মেয়ে যার জন্য আমার ছেলে এত বড় রিস্ক নিল। নিশির তার মায়ের কথা শেষ হতে দিল না। সে রওশন আরার সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে মুখে এক ধরনের বিভীষিকা খেলে গেল। আম্মা, ওকে নিয়ে কোনো মন্তব্য করার আগে ভেবে নিও। ও এখন সাধারণ কেউ না। ও নিশির জাওয়াদের স্ত্রী। ওর গায়ে যদি একটা আঁচড় লাগে বা কেউ যদি ওকে অপমান করে তবে আমি সব সম্পর্কে ভুলে যাব। এমনকি এটাও যে তুমি আমার মা, আমার রাজ্যে আমার হুকুমই শেষ কথা। রওশনারা আরও ভয়ে দুপা পিছিয়ে গেলেন। তিনি জানেন নিশির মুখে যা বলে কাজে তার চেয়েও বেশি নিষ্ঠুর। নিশির আলোর হাতটা সজোরে ধরল। তার হাতের বাঁধন এতটাই শক্ত ছিল যে আলোর মনে হচ্ছিল তার কবজিটা গুঁড়ো হয়ে যাবে। সে টেনে আলোকে দোতলার অন্ধকার করিডর দিয়ে নিজের ঘরের দিকে নিয়ে গেল। ঘরের দরজাটা লাথি মেরে খুললে সে আলোকে ভেতরে ছুঁড়ে দিল। ঘরটা বিশাল, কিন্তু আসবাবপত্র সব কালো আর ধূসর রঙের। ঘরটাতে এক ধরনের মৃত্যু শীতল নিস্তব্ধতা বিরাজ করছে। নিশির আলমারি থেকে একটা ফাইল বের করল, তারপর আলোর সামনে ওটা ছুঁড়ে দিয়ে বলল, কাল সকালের মধ্যে এই ফাইলে সই করবে। এটা তোর আর আমার একটা কন্ট্রাক্ট। তুই এই বাড়িতে থাকবি, সবার সামনে আমার বাধ্য স্ত্রীর অভিনয় করবি। বিনিময়ে তোর এই বৃদ্ধ বাবা সুস্থভাবে দুনিয়ায় বেঁচে থাকবে। আর যদি অবাধ্য হোস। নিশির আলোর একদম কাছে চলে এলো। তার গরম নিঃশ্বাস আলোর কপালে পড়ছে। সে আলোর কোমল চিবুকটা তার শক্তপোক্ত আঙ্গুল দিয়ে উঁচিয়ে ধরল। যদি অবাধ্য হোস তবে তোর বাবাকে এমন এক জায়গায় পাঠাবো যেখান থেকে ফেরার কোনো রাস্তা থাকবে না।
আর ওই ধ্রুব নামের ছেলেটা, তাকে জ্যান্ত পুড়িয়ে মারতে আমার 1 সেকেন্ডও লাগবে না। আলোর চোখে পানি টলমল করছিল, কিন্তু সে সেটা পড়তে দিল না। সে নিশিরের বিষাক্ত চোখের দিকে তাকিয়ে বলল, আপনি আমায় ভয় দেখিয়ে আটকে রাখতে পারবেন, কিন্তু আমার মন কোনোদিনও জয় করতে পারবেন না। নিশির অট্টহাসি দিয়ে উঠল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল চরম অবজ্ঞা। মন মন দিয়ে আমি কি করবো আলো? ওটা দুর্বলদের জন্য। আমার শুধু ক্ষমতা চাই। তুই আমার ইশারা ছাড়া নিঃশ্বাস নিতে পারবি না। মনে রাখিস, নিষেধ যাওয়াত কোনোদিন কারো কাছে হার নেই, আর ভবিষ্যতে হারবেও না। বলেই নিশির ঘর থেকে হনহনিয়ে বেরিয়ে গেল। বাইরে থেকে দরজাটা সজোরে বন্ধ হওয়ার শব্দ হলো। আলো একলা ঘরে পড়ে রইল। সে জানতো না তার সামনে কি অপেক্ষা করছে, কিন্তু সে বুঝতে পারছিল এই নরকের আগুনে পুড়েই তাকে খাঁটি সোনা হতে হবে। পরদিন সকালে জাওয়াত নিবাসের ডাইনিং টেবিলে এক চাঞ্চল্যকর খবর এলো। কাল রাতে আমবাগানে যে লাশটা পাওয়া গেছে, পুলিশ সেটাকে দুর্ঘটনা বলে ফাইল ক্লোজ করে দিয়েছে। নিশির খবরের কাগজটা মুচড়ে ছুঁড়ে ফেলল ড্রয়িং রুমের মেঝেতে। তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আবিদকে ফোন দিয়ে বলল, আমার বিয়ের খবরটা যেন সব নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ হিসেবে যায়। ধ্রুব আর ওর পরিবারকে যেন টিভিতে আমার আর আলোর ছবি দেখতে হয়। ওরা যেন বলে পরে চলে, সেই ব্যবস্থা করো। নিশিরের ঠোঁটের কোণে তখন সেই ভয়ঙ্কর বিজয়ের হাসি। সে শুধু আলোকে নিজের করেনি, বরং সে আলোকে তার ক্ষমতার সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। জাওয়াত নিবাসের সকালটা শুরু হয় এক অদ্ভুত নিস্তব্ধতায়। আলো জানালার পাশে দাঁড়িয়ে বাইরের বিশাল বাগানটা দেখছিল। তার পরনে দামি সিল্কের শাড়ি, কিন্তু তার মনে হচ্ছিল এই দামি কাপড়গুলো আসলে তার বন্দিত্বের শিকল। হঠাৎ ঘরের দরজা খুলে গেল। নিশির ভেতরে ঢুকল। তার পরনে কালো টাক্সিডো, চুলে নিখুঁত ছাট। তাকে দেখে মনে হচ্ছে কোনো সিনেমার হিরো, কিন্তু তার এই সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ধ্বংসের নেশা। সে সোজা আলমারির দিকে এগিয়ে গেল এবং একটা বক্স বের করল। বক্সের ভেতরে আছে হীরা বসানো গলার হার। সে আলোর দিকে এগিয়ে এসে কর্কশ গলায় বলল, এদিকে আসো। আলো নড়ল না। সে স্থিরভাবে জানালার দিকে তাকিয়ে রইল। নিশিরের মেজাজ স্তব্ধ হয়ে উঠল। সে এক ঝটকায় আলোর হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে আনল। আলোর পিঠ দেয়ালে ঠেকে গেল। নিশির তার 2 হাত দিয়ে আলোকে দেয়ালে বন্দি করে ফেলল। আমি যখন কিছু বলি তখন সেটা না শোনাটা তোর স্বাস্থ্যের জন্য ভালো নয়। নিশিরের গলার স্বর নিচু কিন্তু ভয়ানক। আলো নিশিরের চোখের দিকে তাকিয়ে বলল, আপনার হুকুম পালনের জন্য আমি এখানে আসিনি। নিশিরের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে আলোর অনেক কাছে ঝুঁকে এলো, এত কাছে যে আলো নিশিরের দামি পারফিউমের ঘ্রাণ আর তার শরীরের উষ্ণতা অনুভব করতে পারছিল। নিশির তার এক হাত দিয়ে আলোর ঘাড়ের পেছনে চুলগুলো শক্ত করে ধরল। তারপর অন্য হাতে হীরের হারটা আলোর গলার সামনে ধরল। আজ রাতে আমার এক বিজনেস পার্টনারের সাকসেস পার্টি, সেখানে তুই আমার সাথে যাবি। আর শোন, নিশিরের মুখটা এখন আলোর কানের ঠিক পাশে। তার নিঃশ্বাস আলোর শরীরে কাটা দিচ্ছে। নিশির ফিসফিস করে বলল, সেখানে ধ্রুব আর তার পরিবারও থাকবে। আমি চাই তুই এমনভাবে সাজবি যেন তোকে দেখে ধ্রুবর আফসোস হয় যে সে কি রত্ন হারিয়েছে, আর তিথি যেন হিংসে জ্বলে মরে। বলেই নিশির নিজেই হারটা আলোর গলায় পরিয়ে দিতে শুরু করলো। তার ঠান্ডা আঙ্গুলগুলো যখন আলোর গলার নগ্ন চামড়ায় স্পর্শ করলো, আলো শিউরে উঠল। নিশিরের স্পর্শে কোনো মমতা নেই, কিন্তু এক ধরনের বৈদ্যুতিক টান আছে যা আলোকে আচ্ছন্ন করে দিচ্ছিল। হারটা পরানো শেষ করে নিশির আয়নায় আলোর প্রতিছবির দিকে তাকিয়ে রইল। তোকে দেখতে চমৎকার লাগছে আলো, ঠিক যেন একটা শিকারী এগুলোর কবলে পড়ে নীলকণ্ঠ পাখি। নিশিরের আঙ্গুল আরও চিবুক বেয়ে নেমে গেল। সে হঠাৎ আলোর চুলের ঘ্রাণ নিল এবং কিছুক্ষণ চোখ বুজে রইল। এই প্রথম নিশিরের কঠোর মুখে এক মুহূর্তের জন্য বিমূর্ত এক ভালো লাগা ফুটে উঠল, কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নিয়ে আলোকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রাত 8টা। শহরের সবচেয়ে দামি হোটেলে পার্টির আয়োজন করা হয়েছে। নিশির যাওয়াত যখন আলোকে নিয়ে হলে ঢুকল, তখন চারদিকের ক্যামেরার ফ্ল্যাশ লাইট তাদের অন্ধ করে দেওয়ার উপক্রম করল। নিশির আলোর কোমরে তার শক্ত হাতটা এমনভাবে জড়িয়ে রেখেছে যেন সে বিশ্বকে জানিয়ে দিচ্ছে এই নারী এখন তার ব্যক্তিগত সম্পত্তি। পার্টির এক কোণে ধ্রুব আর তিথি দাঁড়িয়েছিল। নিশিরের দাপট আর আলোর রাজকীয় রূপ দেখে ধ্রুবর হাতের গ্লাসটা প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা। তিথি হিংসেই ফেটে পড়েছে।
যে আলোকে সে আজ পথে বসাতে চেয়েছিল সে আজ দেশের সবচেয়ে শক্তিশালী মানুষের বাহুলগ্ন হয়ে হাঁটছে। নিশির ইচ্ছাকৃতভাবে ধ্রুবর সামনে গিয়ে দাঁড়ালো। কেমন আছো ধ্রুব? আমার স্ত্রীর বিয়েতে তো ঠিকমতো আপ্যায়ন করতে পারিনি। এখানে পেট ভরে খেয়ে যাও, বিল আমি দিয়ে দেব। নিশিরের কথাই ছিল চরম তাচ্ছিল্য। ধ্রুব আমতা আমতা করে বলল, না মানে নিশির ভাই। নিশির তার কাঁধে চাপ দিয়ে বলল, ভাই বলবি না, তোর মতো নিজ মানুষের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, ধন্যবাদ তোকে। তুই আলোকে ফিরিয়ে দিয়েছিলি, তাই বলে আমি এমন একটা হীরা খুঁজে পেলাম। কথাটা বলেই নিশির আলোর দিকে তাকিয়ে তার কোমরে চাপ বাড়ালো। সবার সামনে সে আলোর কপালে একটা দীর্ঘ চুমু খেল। এই রোমান্টিকতা ছিল লোক দেখানো, কিন্তু তার স্পর্শে ছিল এক আদিম অধিকারবোধ। আলো পাথরের মতো দাঁড়িয়ে রইল, কিন্তু তার হৃৎপিণ্ড তখন অনিয়ন্ত্রিতভাবে ধুকধুক করছিল। নিশিরের এই স্পর্শ তাকে এক অদ্ভুত ঘোরের মধ্যে ফেলে দিচ্ছে। হঠাৎ নিশিরের কানে তার একজন লোক এসে কিছু একটা ফিসফিস করল। নিশিরের চোখের মণি মুহূর্তেই সরু হয়ে গেল। সে আলোর কানে ফিসফিস করে বলল, এখানেই থাকো, আমি আসছি। পালানোর চেষ্টা করলে তোমার বাবার লাশও খুঁজে পাবে না। নিশির হলের পেছনের দিকে চলে গেল। সেখানে অন্ধকারে একজন লোক হাত পা বাঁধা অবস্থায় পড়েছিল। সে পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করছিল। নিশির তার সামনে গিয়ে পকেট থেকে একটা ধারালো ছুরি বের করলো। তার মুখে সেই পরিচিত রাগী আর খুনি ভাব। সে লোকটির দিকে ঝুঁকে শান্ত গলায় বলল, আমার আনন্দ নষ্ট করে আমি পছন্দ করি না। এক নিমিষেই কাজ শেষ করে নিশির নিজের হাতের রক্ত রুমালে মুছে নিল। তারপর আবারও স্বাভাবিকভাবে হলে ফিরে এলো, যেন কিছুই হয়নি। তার লোকেরা এই দিকটা সামলে নিবে। সে আলোর কাছে গিয়ে তার হাতে একটা ড্রিঙ্কস তুলে দিল। ক্লান্ত লাগছে? নিশিরের কণ্ঠে এখন আবার সেই মোহময় শীতলতা। আলো নিশিরের চোখের দিকে তাকালো। সে নিশিরের শার্টের হাতায় এক ফোঁটা তাজা রক্ত দেখতে পেল। সে শিউরে উঠে নিশিরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আপনি কি মানুষ নাকি পশু? নিশির আলোর কোমর টেনে নিজের আরও কাছে নিয়ে এলো। ভিড়ের মাঝখানে সবার অগোচরে সে আলোর ঠোঁটের খুব কাছে মুখ নিয়ে বলল, আমি তোর জন্য ফেরেশতা আর বাকি পৃথিবীর জন্য আশ্রয়। এখন কোনটা পছন্দ করবি সেটা তোর ব্যাপার। আলোর নিঃশ্বাস আটকে গেল। সে বুঝতে পারল এই ভয়ঙ্কর মানুষটাকে ঘৃণা করা যতটা সহজ, তাকে এড়িয়ে চলা ততটাই অসম্ভব। নিশিরের এই বিষাক্ত মায়ায় সে ক্রমশ জড়িয়ে পড়ছে। জাওয়াদ নিবাসের ড্রয়িং রুমের গুমট নীরবতা ভেঙে মাঝে মাঝে একটা সূক্ষ্ম কয়েন ঘুরানোর শব্দ ভেসে আছে। নিশির জাওয়াদ সোফায় পা তুলে বসে আছে। তার তামাতে আঙ্গুলের ডগায় সেই প্রাচীন সোনার মুদ্রটা নেচে বেড়াচ্ছে। সে মুদ্রটা বাতাসে ছুঁড়ে মারছে, আর ওটা যখন শূন্যে ঘুরে নিচে নামছে, সে অত্যন্ত নিখুঁতভাবে সেটাকে হাতে তালুবন্দি করছে। তার মুখে সেই ভুবন ভুলানো হাসি, যা দেখলে বোঝার উপায় নেই যে কয়েক ঘন্টা আগেই সে কোনো একজনকে চিরতরে নিশ্চুপ করে দিয়ে এসেছে। আলো সিঁড়ির কাছে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখছিল। নিশিরের চেহারার এই শান্তভাব তাকে স্বস্তি দেওয়ার বদলে আরও বেশি আতঙ্কিত করছে। হঠাৎ নিশির মুদ্রাটা হাতের মুঠোয় আটকে ফেলল। সে না তাকিয়ে বলল, সিঁড়িতে দাঁড়িয়ে চোরের মতো আমার ভাগ্য গণনা বন্ধ করা। আলো, সামনে এসে বসো। আলো ধীর পায়ে এগিয়ে এসে তার উল্টো দিকের সোফায় বসল। নিশিরের শরীর থেকে চন্দন আর উটের সেই তীব্র অভিজাত ঘ্রাণ আসছে। নিশির তার ধূসর চোখের মণিজোড়া আলোর ওপর স্থির করল। আজ রাতে ধ্রুবর বাবা আমার কাছে এসেছিল। নিশির খুব শান্ত গলায় বলল, সে হাত জোর করে বলছিল আমি যেন তোমাকে ডিভোর্স দিয়ে দিই, কারণ তুমি নাকি আমাদের বংশের জন্য অমঙ্গল বয়ে আনবে। আলোর হাত দুটো শক্ত হয়ে গেল। সে ভাবেনি ধ্রুবর পরিবার এতটা নিচে নামতে পারে। নিশির হাসল, তবে সেই হাসিতে মায়া ছিল না। সে পকেট থেকে আবার মুদ্রাটা বের করল। আমি লোকটার দিকে তাকিয়ে শুধু ভাবছিলাম, একজন মানুষ কতটা জঘন্য হতে পারে। সে আমার সামনে দাঁড়িয়ে আমার সম্পত্তি নিয়ে মন্তব্য করছে। নিশির মুদ্রাটা বাতাসে ছুড়ল, ঝিং। টু মাচ চিপ, লোকটা আসলে টু মাচ। মুদ্রাটা তালু বন্দি করে নিশির হুট করে সোফা থেকে উঠে আলোর দিকে এগিয়ে এলো। সে আলোর খুব কাছে ঝুঁকে দাঁড়িয়ে তার ধূসর চোখে এক অদ্ভুত নেশা নিয়ে বলল, আলো, তুমি এখন আমার, আর আমার জিনিসের উপর কেউ নজর দিলে আমি সে চোখটা উপরে ফেলি। কিন্তু তোমার এই প্রাক্তন প্রেমিক আর তার পরিবার যা করছে, তার জন্য আমি একটা ফাইনাল ডিসিশন নিতে যাচ্ছি। আলোর বুকটা ধক করে উঠল। আপনি কি করবেন? নিশির আলোর চিবুকটা তার শক্ত তামাটে আঙ্গুল দিয়ে উঁচিয়ে ধরল।
আমি দয়া পছন্দ করি না আলো, আমি বিচার পছন্দ করি। আমি ঠিক করেছি ধ্রুবর পুরো ব্যবসাটা আমি কালকের মধ্যে ধরে মিশিয়ে দেব, ওদের রাস্তায় নামিয়ে আনবো। না, আলো চিৎকার করে উঠল। কাউকে ধ্বংস করা কি আপনার একমাত্র কাজ? সে যা করেছে তার বিচার হবে, কিন্তু আপনি কেন আইন নিজের হাতে নিচ্ছেন? নিশিরের হাসিটা এবার আরও চওড়া হলো। সে আলোর কপালে আলতো করে তার সোনার মুদ্রাটা ছোঁয়ালো। ধাতব মুদ্রাটার শীতলতা আলোর মস্তিষ্কে শিহরণ জাগালো। আইন? নিশির নিচু স্বরে বলল, আইন তো আমার বাবার ফাইলের নিচে চাপা পড়ে থাকে আরো জান, আমি নিজেই আইন। ঠিক সেই মুহূর্তে নিশিরের ফোনের স্ক্রিনে জ্বলে উঠল। তার একজন বডিগার্ড ভেতরে ঢুকল। নিশিরের ইশারায় সে লোকটিকে কাছে ডাকল। লোকটি এসে বলল, স্যার, ধ্রুব চাচা পুলিশের কাছে আপনার নামে জিডি করার চেষ্টা করেছে। সে আপনার আমবাগানের প্রমাণের কথা বলেছে। নিশিরের ধূসর চোখ দুটো মুহূর্তেই বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে মুদ্রাটা পকেটে রেখে নিজের পারফিউমটা ঠিক করে নিল। তারপর বডিগার্ডের দিকে তাকিয়ে খুব ধীর লয়ে বলল, পুলিশ স্টেশন? লোকটা নিজের লেভেলটা এখনো বুঝতে পারেনি। কত ছোট লোক হলে মানুষ পুলিশের ভয় দেখায়। সো চিপ। সে আলোর দিকে তাকিয়ে একটা রহস্যময় চোখের ইশারা করল। আমি আসছি, ডিনারটা একা সেরে নাও। আর হ্যাঁ, আজ রাতে রুমের দরজাটা বন্ধ করার দরকার নেই, কারণ আমি কখন ফিরবো আর কখন কার চ্যাপ্টার ক্লোজ করব সেটাই মুদ্রা আর আমি ছাড়া কেউ জানে না। নিশির ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে আলোর খুব কাছে এলো। তার চন্দনের সুবাসে আলোর মাথা ঝিমঝিম করছিল। নিশির খুব নিচু স্বরে প্রায় ফিস করে আলোর কানে বলল, জানো আলো জান, তোমার এই জেদটা আমার দারুণ লাগে, ঠিক যেন আগুনের শিখা। আমি দেখতে চাই সে আগুন কতক্ষণ আমার এই ঠান্ডা মুদ্রার নিচে জ্বলে থাকে। বলেই নিশির তার দামি স্পোর্টস কারের চাবিটা হাতে নিয়ে হন হন করে বেরিয়ে গেল। আলো শুনতে পেল স্টার্ট দেওয়া ইঞ্জিনের গর্জন। সে জানালার দিকে তাকিয়ে দেখল নিশিরের গাড়িটা অন্ধকারে বুক চিরে তীব্র গতিতে বেরিয়ে যাচ্ছে। আলো বুঝতে পারল নিশির জওয়াদের এই হাসি মুখের আড়ালে যে দানবটা লুকিয়ে আছে তাকে আটকানোর ক্ষমতা কারও নেই। কিন্তু আলোর মনের এক কোণে অন্য প্রশ্ন জাগল, নিশির জওয়াদ কি সত্যি তার মতো এক সাধারণ মেয়েকে সংসার করার জন্য বিয়ে করেছে, নাকি সেও নিশিরের দাবার চালের একটা দামি গুটি মাত্র? রাত তখন 2টো। পুরো শহর নিস্তব্ধ হলেও জাওয়াদ নিবাসের করিডোরে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। আলো তার ঘরে পায়চারি করছিল। নিশির ছাওয়ার সময় যে হুমকি দিয়ে গেছে তাতে তার চোখের ঘুম হারাম হয়ে গেছে। হঠাৎ নিচে কয়েকটা গাড়ির আওয়াজ পাওয়া গেল। দ্রুত পায়ে করিডোরে আসতেই দেখল আলো নিশির জাওয়াদ ফিরছে। তার গায়ে থাকা সাদা শার্ট, যার ওপরে 2টো বোতাম খোলা, শার্টের হাতাগুলো কোনোই পর্যন্ত গোটানো। আশ্চর্যের বিষয় হলো এত রাতে ফিরেও তার চেহারায় এক বিন্দু ক্লান্তি নেই, বরং তার ঠোঁটে সেই অদ্ভুত শান্ত হাসিটা লেগে আছে। নিশিরের হাতে একটা ছোট চামড়ার ব্যাগ। সে সিঁড়ি দিয়ে উঠে সরাসরি আলোর সামনে এসে দাঁড়ালো। আলোর নিকট চন্দনের ঘ্রাণটা এখন আগের চেয়েও তীব্র মনে হচ্ছে। জেগে আছো? আমার জন্য অপেক্ষা করছিলে? নিশিরের গলার স্বর মখমলের মতো মোলায়েম। আলো জবাব দিল না। সে নিশিরের হাতের ব্যাগটার দিকে তাকালো। নিশির সেটা বুঝতে পেরে ব্যাগটা সোজা আলোর পায়ের সামনে ফেলে দিল। ব্যাগটা মেঝেতে পড়ার সাথে সাথে কয়েকটা ফাইল আর দামি কিছু গহনা ছিটকে বের হয়ে এলো। নিশির পকেট থেকে সোনার মুদ্রাটা বের করে টস করলো। ঝিং করে শব্দ হলো। মুদ্রাটা তালুবন্দি করে সে আলোর দিকে তাকিয়ে বলল, ধ্রুবর বাবার সাথে মিট করে এলাম। ভদ্রলোককে বোঝালাম যে নিশির জাওয়াদের সাথে পাঙ্গা নেওয়াটা কতটা টু মাচ চিপ। আলোর বুক কাঁপছে। সে নিচু গলায় বলল, আপনি কি ওদের মেরে ফেলেছেন? নিশির অট্টহাসি দিয়ে উঠল। আরে না, মারলে তো কষ্ট শেষ হয়ে যায়। আমি চাই ওরা বেঁচে থাকুক, কিন্তু ভিক্ষারি হয়ে। ধ্রুবর বাবার সব বিজনেস এখন আমার নামে, আর আমার সে প্রিয় ধ্রুব, সে এখন লকআপে। ড্রাগস পাচারের অভিযোগে তাকে পুলিশে তুলে নিয়ে গেছে, অথচ বেচারা ড্রাগস কোনোদিন চোখেও দেখেনি। আলো শিউরে উঠল। আপনি এটা করতে পারেন না, আপনি তো জানেন ও নির্দোষ। নিশির এক পা এগিয়ে এলো। আলোর খুব কাছে এসে সে তার টামাতে আঙ্গুল দিয়ে আলোর ঠোঁট চেপে ধরল। নির্দোষ? যে মানুষটা তোমাকে একটা মিথ্যা অপবাদে মাঝ রাস্তায় ফেলে দিতে পারে, সে কোনোদিন নির্দোষ হতে পারে না। আমি শুধু তার পাওনাটা বুঝিয়ে দিচ্ছি। নিশিরের দৃষ্টি এখন আলোর ঠোঁটে। সে অত্যন্ত ধীর লয়ে বলল, আমি বলছি না আইন আমার পকেটে থাকে। ধ্রুবকে বাঁচাতে চাইলে ওকে আমার পায়ে এসে লুটিয়ে পড়তে হবে, আর সেটা খুব শীঘ্রই হবে।
কথাটা শেষ করে নিশির পকেট থেকে তার সোনার মুদ্রাটা বের করে আলোর চোখের সামনে ধরল। দেখো আলো, এই মুদ্রাটার মধ্যে পৃথিবীর সব মানুষের দুটো পিঠ থাকে। ধ্রুবর পিঠটা ছিল কাপুরুষের, আর আমার পিঠটা হলো এই রাজার। হঠাৎ নিশির আলোর কোমরে হাত দিয়ে তাকে নিজের দিকে টেনে নিল। আলোর শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল। নিশির তার ধূসর চোখের মণি দিয়ে আলোর গভীরে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি কি জানো আলো জান, আজ রাতে তোমাকে মারার জন্য আমার মুদ্রার হেডটা পড়েছিল, কিন্তু আমি মারিনি। কেন জানো? আলো ভয়ে কথা বলতে পারছিল না। নিশির তার নাক দিয়ে আলোর গলার পাশটা আলতো করে স্পর্শ করল। একটা অদ্ভুত উষ্ণ শিহরণ আলোর মেরুদণ্ড দিয়ে নেমে গেল। নিশির টেনে টেনে বলল, কারণ আমি ভাবলাম তোমাকে মেরে ফেললে আমার এই প্রাসাদের আভিজাত্য কমে যাবে। তুমি হলে আমার সবচেয়ে সুন্দর কালেকশন, আর আমি আমার কালেকশন নষ্ট করি না। নিশির আলোকে ছেড়ে দিল। তারপর পকেট থেকে একটা নতুন চেক বই বের করে আলোর হাতে গুজে দিয়ে বলল, কাল সকালে শপিংয়ে যাবে, তোমার এই পুরনো সস্তা কাপড়গুলো পুড়িয়ে ফেলো। নিশি যে ওদের স্ত্রীকে দেখে যেন কি বলতে না পারে সে কোনো চিপ ফ্যামিলি থেকে এসছে। নিশির তার স্টাডি রুমের দিকে চলে যাচ্ছিল। দরজার কাছে পৌঁছে সে থামল। না ফিরেই সে হাসল। আর হ্যাঁ, কাল সকালে তোমার বাবা আসছেন। আমি তাকে এই শহরে নিয়ে আসছি। তাকে ভালো একটা ফ্ল্যাট দিয়েছে। তিনি এখন আমার আতিথ্যে থাকবেন। তার মানে বুঝতেই পারছো, তুমি যদি কোনো ভুল করো তবে তোমার বাবার ওই নতুন ফ্ল্যাটটা তার কবর হতে বেশি সময় লাগবে না। নিশিরের শেষ কথাটা একটা চাবুকের মতো আলোর পিঠে পড়ল। সে বুঝতে পারল নিশির তাকে কেবল ভালোবাসার জালে নয়, বরং এক অদৃশ্য খুনের জালে আটকে ফেলেছে। সে এই মায়ার নরক থেকে পালাতে পারবে না। আলো মেঝেতে পড়ে থাকা ফাইলগুলোর দিকে তাকালো। সেখানে ধ্রুবর পরিবারের ধ্বংসের সব দলিল, আর ঠিক সেই দলিলের ওপরে পড়ে আছে নিশিরের সেই সোনার মুদ্রা, যেন ওটা পৃথিবীকে তুচ্ছ জ্ঞান করে হাসছে। পরদিন সকাল, জাওয়াদ নিবাসের বসার ঘরটা আজ ফুল দিয়ে সাজানো হয়েছে। নিশিরের আদেশে দামি নাস্তার আয়োজন, টেবিল সাজানো। নিশির নিজে আজ খুব সাধারণ কিন্তু অত্যন্ত মার্জিত একটি ঘিয়ে রঙের পাঞ্জাবি পরেছে। তার চেহারায় আজকে সেই ভিলেন টাইপ আভিজাত্য নেই, বরং আছে এক বিনয়ী ও শান্ত ভাব। তার ধূসর চোখ দুটো আজ স্নিগ্ধ। আজমল হোসেন যখন ড্রয়িং রুমে ঢুকলেন, নিশির নিজে এগিয়ে গিয়ে তার পা ছুঁয়ে সালাম করল। আজমল হোসেন অপ্রস্তুত হয়ে নিশিরকে জড়িয়ে ধরলেন। আরে বাবা, কি করছো? তুমি মন্ত্রীর ছেলে, তুমি কেন আমার পাশ হয়ে সালাম করছো? নিশির বিনীতভাবে হাসল। সেই হাসিতে কোনো বিষ ছিল না, ছিল নিখুঁত অভিনয়। সে নিচু স্বরে বলল, আঙ্কেল, বাড়ির ভেতর আমি কোনো মন্ত্রীর ছেলে নই। আমি আপনার সন্তানের মতো। আলোর মতো মেয়েকে যে বাবা বড় করেছেন, তার পায়ের ধুলে না আমার জন্য সম্মানের। আজমল হোসেনের চোখ ভিজে এলো। তিনি আলোর দিকে তাকিয়ে বললেন, মারে, আমি তোকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু খোদা তোকে রাজপুত্রের মতো স্বামী দিয়েছে। নিশি শুধু তোকে বিয়েই করেনি মা, সে আমার থাকার জন্য এই শহরে কত সুন্দর একটা ফ্ল্যাট ঠিক করে দিয়েছে। এমনকি গ্রামে আমাদের যে পৈতৃক জমিটা ধ্রুবর চাচারা দখল করে রেখেছিল, নিশির নাকি আইনিভাবে সেটা উদ্ধার করে দিয়েছে। আলো পাথরের মতো দাঁড়িয়ে দেখছিল। তার ভেতরটা আর্তনাদ করে উঠছে। সে জানে এই জমি উদ্ধার করা মানে আইন নয়, বরং নিশিরের পেশিশক্তির জোর। আর এই ফ্ল্যাট আসলে তার বাবার জন্য একটা নিরাপদ জেলখানা। নিশির আলোর দিকে তাকিয়ে মুচকি হাসল। হ্যালো, আঙ্কেলকে চা দাও। আর শোনুন আঙ্কেল, আমি আজ থেকে আপনাকে আমার নিজের বাবা হিসেবে মেনে নিয়েছি। আপনার কোনো প্রয়োজন যেন অপূর্ণ না থাকে, সেটা দেখার দায়িত্ব আমার। আজমল হোসেন নিশিরের হাত চেপে ধরলেন। বাবা, মানুষ কেন তোমার নামে উল্টেপাল্টা কথা বলে আমি বুঝি না। তুমি তো হীরের টুকরো ছেলে। নিশির এবার আলোর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। তার চোখের সেই স্নিগ্ধতা মুহূর্তের এক অদৃশ্য আগুনিতে রূপান্তরিত হলো, যা শুধু আলোই দেখতে পাচ্ছে। নিশির শান্ত গলায় বলল, আসলে কি জানেন আঙ্কেল, কিছু মানুষ আছে যারা নিচু রুচির হয়, তারা আভিজাত্য সইতে পারে না, তাই তারা আমার নামে আজে বাজে কথা ছড়ায়। টু মাচ চিপ মাইন্ডেড পিপল। সে শেষ বাক্যটা যখন বলল, তখন তার গলার স্বরে সেই চেনা শীতলতা ফিরে এলো। কিন্তু আজমল হোসেন তা ধরতে পারলেন না। তিনি ভাবলেন নিশির হয়তো সমাজের খারাপ লোকেদের কথা বলছে। নাস্তার পর নিশির আজমল হোসেনকে তার নতুন ফ্ল্যাটে পাঠিয়ে দিল নিজের ব্যক্তিগত বডিগার্ড দিয়ে। ঘর খালি হতেই নিশিরের চেহারা থেকে বিনয়ের মুখোশটা খসে পড়ল। সে পকেট থেকে তার সেই সোনার মুদ্রাটা বের করল। ঝিং করে শব্দ হলো। মুদ্রাটা টস করে সে ডাইনিং টেবিলের ওপর এক ধাক্কায় মুদ্রাটা ঘোরাতে লাগলো।
মুদ্রাটা ভন ভন করে ঘুরছে। নিশির আলোর চিবুকটা তার ঠান্ডা আঙ্গুলে ধরে নিজের দিকে ফেরালো। দেখলে তো, তোমার বাবাকে পোষ মারাতে আমার মাত্র 10 মিনিট সময় লেগেছে। এখন তিনি মনে করেন আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তুমি যদি এখন গিয়ে তাকে বলো যে আমি একজন খুনি, তবে তিনি বিশ্বাস করবেন না, উল্টো ভাববেন তুমি পাগল হয়ে গেছো। আলোর চোখে ঘৃণা ফুটে উঠল। আপনি একটা জঘন্য প্রতারক। নিশির হাসল না এবার। সে আলোর অনেক কাছে ঝুঁকে এলো। তার গায়ের সেই উডের কড়া গন্ধ আলোর নাকে ভাসছে। নিশির ফিসফিস করে বলল, প্রতারণা নয় আলো, এটাকে বলে স্ট্র্যাটেজি। তোমার বাবা এখন আমার জিম্মায়, আর তোমার এই ধ্রুব, আজ সকালে সে জেলখানায় মার খেয়েছে। পুলিশের লাঠির এক একটা বাড়িতে সে আমার কাছে প্রাণ ভিক্ষা চাইছে। আলোর চোখ বড় বড় হয়ে গেল। আপনি আপনি জেলখানায় লোক পাঠিয়েছেন? নিশি টেবিল থেকে ঘোড়া মুদ্রাটা হাতের মুঠোয় লুফে নিল। আমি সব জায়গায় আছি আলোচন, জেলখানা থেকে শুরু করে এই ড্রয়িং রুমে সবখানে আমার ইশারা চলে। ধ্রুবকে আমি ধীরে ধীরে শেষ করব, কারণ সে আমার সম্পত্তি দিকে নজর দিয়েছিল। নিশির হঠাৎ আলোর ঘাড়ের কাছে ঝুঁকে পড়ল। সে আলোর চুলের ঘ্রাণ নিতে গভীর এক নিঃশ্বাস নিল। তারপর খুব শান্ত কিন্তু শাসনমূলক গলায় বলল, আজ রাতে আমার বাবার পক্ষ থেকে আমাদের বিয়ের জন্য একটা ডিনার পার্টি আছে। সেখানে বড় বড় সব এমপি আর মিনিস্টাররা আসবে। আমি চাই তুমি আমার সাথে যাবে। সেখানে তুমি হচ্ছে নিশির জাওয়াদের প্রাউড ওয়াইফ। যদি সেখানে তোমার মুখে কোনো বিষণ্ণতা দেখে, তবে কাল সকালে তোমার বাবার ফ্লাইটে একটা শবধার যাবে। আলো কাঁপছে। নিশির আলোর কানে কানে খুব মোলায়েম সুরে বলল, সো দূরে থেকে আলোচন, মনে রেখো তোমার হাসিটাই তোমার বাবার আয়ু বাড়াবে। নিশির মুদ্রাটা আবারও পকেটে রেখে শীষ দিতে দিতে নিজের লাইব্রেরি রুমের দিকে চলে গেল। আলো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আলো বুঝতে পারল সে এক মায়াবী শয়তানের কবলে পড়েছে, যার থেকে পালানোর কোনো রাস্তা নেই। তার প্রতিটি পদক্ষেপ নিশির যাওয়াত আগে থেকেই দাবার চালের মতো গুনে রেখেছে।